রাত তখন 12:30। মেম্বার সাহেব ছাতা মাথায় দিয়ে সেখানে এসে পৌঁছালো। তার সাথে একজন পাহারাদার। করিম আর রতন মিলে সেই অবিকৃত কাফনে মোড়ানো লাশটা বাঁশের খাটিয়ায় তুলে রেখেছে। রতনের মুখ ভয়ে কাগজের মতো সাদা হয়ে আছে। কি অবস্থা করিম? কাজ কত দূর? এই একটা কবরের জন্যই তো যত ঝামেলা। নদীর যা রূপ, আজ রাইতেই মনে হয় সব শেষ হয়ে যাইব। মেম্বার সাহেব, একটা ঝামেলা হইছে। এইটা কার খবর ছিল? 20 বছর পার হইয়া গেছে, কিন্তু কাফনের কাপড় তো পচে নাই, আর লাশের ওজনও তো জিন্দা মানুষের মতো ভারী। কি কবিগুলা? এইটা তো ওই পাগলা ফকিরের কবর। গ্রামের মানুষে কইতো লোকটা নাকি কালা জাদু করা ছিল। মরার পর কেউ তারে ছুঁইতে চায় নাই, এই নদীর পারে আইনা ফালাইয়া রাখছিল। তুমি ওইসব বাদ দেও, তোমারে কয়টা টাকা বেশি দিমুনে। লাশটা জলদি নিয়া নতুন গোলস্থানে পুইতা ফালাও। মেম্বার সাহেব তাড়াহুড়ো করে চলে গেলেন। করিম আর রতন খাটিয়া তোলার জন্য দুই পাশে দাঁড়ালো। ভাইজান, আমার কথা শুনেন, এই লাশ এইখানেই ফালাইয়া থইয়া চইলা যাই। আমার মনে কইতাছে এই কাফনের ভিতরে কোনো মানুষ নাই, অন্য কিছু আছে। চুপ কর, টেকা হালাল করতে হইব না। তুই খাটিয়ার পিছন দিকটা দহর শক্ত কইরা একবার নতুন কবরে ফালাইতে পারলেই আমাগো কাম শেষ। তারা খাটিয়া কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চারদিকে এখন ঘন অন্ধকার। নদীর গর্জন আরো বেড়েছে। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। করিম সামনে আর রতন পেছনে। তারা খাটিয়া কাঁধে নিয়ে একটি বাঁশবাগান পার হচ্ছে। রতনের মনে হচ্ছে কাঁধের ওপরের লাশটা যেন প্রতি কদমে একটু একটু করে ভারী হচ্ছে, যেন কাফনের ভেতরের জিনিসটা ফুলে ফেপে উঠছে। ভাইজান, খাটিয়াটা একটু নামাই, আমার কাঁধ ছিঁড়া যাইতাছে। এত ওজন তো একটা মরা মানুষ হইতে পারে না। আরে আর একটু পর, একটু কষ্ট কইরা দইরা রাখ। হঠাৎ বাঁশবাগানের ভেতরের বাতাস একদম থেমে গেল। রতনের মনে হলো তার ঠিক কানের কাছে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। সে আর চোখে খাটিয়ার দিকে তাকালো। টর্চের আলো সরাসরি লাশের ওপর পড়ছে না, কিন্তু আবছা আলোয় সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে এলো।